আচ্ছা, আমরা যাই আমাদের প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশনে যেটা ছিল যে কারেক্টনেস। আমরা দেখলাম যে আমরা আম, সঠিক থাকতে হবে। তারপর অডিয়েন্স কনসিডারেশন। আমরা যখন বিজনেস একটা কমিউনিকেশন যখন আহ, করতে যাব, তখন আমাদের কিন্তু অডিয়েন্সটাকে অবশ্যই কনসিডার করতে হবে। যে আমার অডিয়েন্সটা কি, আমার অডিয়েন্স সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে, তার এজ কত, মানে ওই দিকগুলো ওই অনুসারে তো আমি মেসেজটা করবো আর কি। এরপর হচ্ছে হলো ওই একই কথা, আবার ফিডব্যাক নিতে হবে। আহ, আমার যে কমিউনিকেশন করছি, আমার রেসিপেন্টের ফিডব্যাক কি। তাহলে একটা কথা জিনিস দেখতে পাচ্ছেন যে ঘুরে ফিরে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার কমন কিছু জিনিস আসতেছে। আপনি যদি পড়েন তখন দেখবেন যে সেন্ডার কথাটা বারবার আসতেছে, রিসিভার কথা বারবার আসতেছে, মেসেজের কথা আসতেছে বারবার। তারপর আপনার একটা কমিউনিকেশন ওই ইফেক্টিভ বা গুরুত্বপূর্ণ হতে গেলে ডিসিশন মেকিং এ কমিউনিকেশন লাগতেছে। আপনার কন্ট্রোলিং এর জন্য আপনি কমিউনিকেশন লাগবে, পলিসি ফর্মুলেশনের জন্য আপনার কমিউনিকেশন লাগবে, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য লাগবে। আপনি আপনার অর্গানাইজেশনে খালি যদি একটু মানে চোখ বন্ধ করে চিন্তা করেন, যদি আপনি কেন কমিউনিকেশন করেন, তারপর আপনার ফিনান্সিয়াল রিপোর্ট পাঠানোর জন্য কমিউনিকেশন করা লাগতেছে, আপনার ব্যাংকের পারপাসে চিন্তা করেন, আপনি 8-9টা পয়েন্ট এমনিতেই মুখস্থ থাকবে। আমাদের আম, আমরা আগে পড়তাম না, আমাদের কিছু কিছু সাবজেক্টের ভাষা থাকতো না, এক একটা সাবজেক্টের কিন্তু ভাষা এক এক রকম। তো এই কমিউনিকেশনের আপনি 2টা চ্যাপ্টার যদি পড়েন, তখন কিছু কমন ল্যাঙ্গুয়েজ বা কমন টার্ম গুলো আপনি ছোট ছোট করে কয়েকটা টার্ম শিখতে পারলে, ওই জিনিসগুলো মাথায় রাখলে, আপনি যদি ছোট ছোট বাক্য লিখতে পারেন, তাহলে কিন্তু ইজিলি আপনি অ্যান্সার গুলো করে আসতে পারবেন আর কি। তো আপনার যারা লিখতে পারেন তারা তো খুবই ভালো, তারা কোনো ব্যাপারই না। আর যাদের কাছে একটু মনে হচ্ছে যে আমার লেখাটা একটু ঠিক করতে হবে, তাহলে ওইটা একটু লেখাটা ঠিক করে নেন, তাহলে ইজিলি অনেক সহজেই হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন ক্লারিটি অফ মেসেজ। মেসেজের তো ক্লারিটি থাকতে হবে, সেন্ডার্স স্কিলস। যে মেসেজটা পাঠাবে তার তো দক্ষতা থাকতে হবে। এই কি বলে, এই ইনফরমেশনটাকে কিভাবে সে উম, আরেকজনের কাছে প্রেজেন্ট করবে। হ্যাঁ, সেই স্কিল যদি না থাকে, তাহলে তো সে কমিউনিকেট করতে পারবে না। অনেক সময় আপনি দেখবেন যে একটা ইনফরমেশন এই জন্য কিন্তু সবাইকে কি প্রেজেন্ট করতে হয়, করতে পারে একটা অডিয়েন্সের কাছে কিন্তু সবাই প্রেজেন্ট করতে পারে না। তাহলে ওই ইনফরমেশন কমিউনিকেশন করতে গেলে তাহলে সেন্ডারের স্কিল থাকা লাগবে। অডিয়েন্স কনসিডারেশন, ফিডব্যাক। এখন আসেন আমাদের 8 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস ইফেক্টিং কমিউনিকেশন। একটা কমিউনিকেশনকে প্রভাবিত করে এমন ফ্যাক্টর গুলো কি কি। তো ওই যে আমরা ফ্যাক্টর, একটা কমিউনিকেশনকে প্রভাবিত করতে পারে, মেসেজের ক্লিয়ারিটি থাকতে হবে, সেন্ডারের স্কিল থাকতে হবে, এটা আমরা আলোচনা করলাম অলরেডি। রিসিভার্স পারসেপশন, হাউ দ্য মেসেজ ইজ পারসিভড বাই দ্য রিসিভার ডিপেন্ডস অন দেয়ার ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স, কালচারাল কনটেক্সট অ্যান্ড কারেন্ট ইমোশনাল স্টেট। আমি যে মেসেজটা যার সাথে কমিউনিকেট করছি, যে রিসিভার আছেন, সেই রিসিভার এই মেসেজটা কিভাবে পারসিভ করবে, এটা কিন্তু দেখতে হবে। এখন এক একজন রিসিভার কিন্তু মেসেজটা এক এক রকম ভাবে নিবে। আপনি যে আপনার কি বলে, ব্যাংকের যদি ডিপোজিট স্কিম আপনার রিসিভারকে রিসিভার কাছে প্রেজেন্ট করেন, তাহলে একটা রিক্সাওয়ালা কিন্তু এক এক রকম ভাবে নিবে, আবার একজন মধ্যবিত্ত আরেক রকম ভাবে নিবে, আর একটা রিচ পার্সন আরেক রকম ভাবে, একটা মেয়ে মানুষ গৃহিণী একরকম ভাবে নিবে, একজন কর্মজীবী কিন্তু আরেক রকম ভাবে নিবে। বা তার ওই মুহূর্তে ইমোশনাল স্টেট, সে মানসিক ভাবে কিরকম অবস্থায় আছে, সেটার সেটাও কিন্তু ওই আপনার কমিউনিকেশনকে ইফেক্ট করতে পারে। সে মানসিক ভাবে ঠিক না থাকলে আপনি কমিউনিকেট করলেও তো সে ওইটা শুনতে চাইবে না। তারপর ফিডব্যাক, দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ফিডব্যাক ইজ ক্রুশিয়াল। এই যে কমিউনিকেশনের ক্ষেত্রে ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ, বারবার এই কথা আসতেছে ফিডব্যাকটা। নয়েস, ওই একটা কমিউনিকেশন, এই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে একটা কমিউনিকেশন যদি নয়েস থাকে, নয়েস মানে কি, একটা ডিস্টারবান্স, মানে আপনার কমিউনিকেশনটা ঠিক মতন আহ, বাধা হতে পারে কি কি কারণে, সেটাকে নয়েজ বলছে। মিডিয়াম বা চ্যানেল, ওই বারবার এর আগেও কিন্তু আসছিল যে কমিউনিকেশন এলিমেন্ট গুলো কি। তাহলে এই আপনার একটা মিডিয়াম থাকা লাগবে, একটা চ্যানেল থাকা লাগবে। তার মানে ফার্স্ট চ্যাপ্টার আপনি যদি 3-4টা প্রশ্ন পড়ে ফেলেন,
ওই তিন চারটা চার পাঁচটা প্রশ্নের আলোকে 12টা প্রশ্ন হয়ে যাবে, একই কথা ঘুরে ফিরে আসতেছে। কনটেক্সট থাকা লাগবে, টাইমিং, ওই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে একটা মেসেজ আমরা যখন কারো কাছে পাঠাবো তখন ঠিক টাইমে সেই মেসেজটা পাঠাচ্ছে কিনা, এই টাইমটা উপযুক্ত কিনা। হম। রাতের বেলা তো মেসেজ পাঠালে হবে না। ক্রেডিবিলিটি, যে সেন্ডার মেসেজ পাঠাচ্ছে তার কিন্তু ক্রেডিবিলিটি থাকা লাগবে। এটা আপনার খুব ভালো করেই বোঝেন যখন কোম্পানিগুলো বা বড় বড় অর্গানাইজেশন গুলো যদি কোনো কারণে কারো ক্রেডিবিলিটি না থাকে, তখন কিন্তু তাকে দিয়ে কি করবে আপনার, আহ, তাকে আর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাখবে না। তারপর আমরা দেখি যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস, যদি তার ল্যাঙ্গুয়েজ, আপনি আরব দেশের মানুষের সঙ্গে যদি বাংলা ভাষায় কথা বলেন তাহলে তখন কি আপনার কমিউনিকেট করতে পারবেন? বা একজন আদিবাসী বা উপজাতি মানুষের সঙ্গে যদি আমরা শুদ্ধ ভাষায় কথা বলি তাহলে কিন্তু তার কারণে কমিউনিকেশনটা ইফেক্ট করতে পারে। ইমোশনাল স্টেট, ওই যে মানসিক অবস্থায় কি আছে সেন্ডার এবং রিসিভার, সেটা কিন্তু ইম্প্যাক্ট করতে পারে কমিউনিকেশন। আচ্ছা, পাওয়ার ডাইনামিক্স। পাওয়ার ডাইনামিক্স বলতে বোঝা যাচ্ছে যে ক্ষমতার ইমব্যালেন্স, যে ক্ষমতার ইমব্যালেন্সও কমিউনিকেশনে ইফেক্ট ফেলতে পারে। আচ্ছা, এরপর আসেন 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল বোর্ড কোয়েশ্চেন 7 নম্বর। এই যে সরাসরি আইবিবি টেক্সট বইয়ের বোর্ড প্রশ্নগুলো আসে, পাশে লিখে দিয়েছি যেন আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এটা গুরুত্বপূর্ণ দিতে হবে। ডিসক্রাইব সাম অফ দা ওয়েস কমিউনিকেশন ক্যান বিকাম আনইথিক্যাল। আমরা একটু খালি জাস্ট মানে এটা আইডিয়া নেওয়ার জন্য পড়তেছি, এটা অতটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে না যেহেতু 98তম ব্যাংকিং প্রফেশনালে চলে এসেছে। যে কিছু ওয়ে বলেন কমিউনিকেশনটা কিভাবে আনইথিক্যাল হতে পারে। আচ্ছা, এই একটা কমিউনিকেশন আনইথিক্যাল হতে পারে যখন এই ডিসিপশন বলছে প্রোভাইডিং ফলস অর মিসলিডিং ইনফরমেশন টু ম্যানিপুলেট আদার্স। আপনি আপনার ক্লায়েন্টকে ফলস ইনফরমেশন দিচ্ছেন যে আপনার ব্যাংকের রিজার্ভের অবস্থা খুবই ভালো, লায়াবিলিটিস অ্যাসেটের পরিমাণ অনেক বেশি, মানে এরকম অনেক বিভিন্ন ধরনের। তাহলে তো সেটা আপনি তার সঙ্গে আনএথিক্স এর কাজ করছেন, প্রতারণার কাজ করছেন। প্লাজিয়ারিজম, অর্থাৎ প্রেজেন্টিং সামওয়ান এলস আইডিয়াস অর ওয়ার্ক অ্যাজ ওয়ান ওন উইদাউট গিভিং প্রপার ক্রেডিট। আরেকজনের ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে তাকে ক্রেডিট না দিয়ে তার ইনফরমেশনটা আপনি ইউজ করছেন, সেটাকে বলে প্লাজারিয়াজম। ম্যানিপুলেশন, আপনি কি করতেছেন যে ম্যানিপুলেট করছেন। কনফিডেন্সিয়ালিটি ব্রিজ, কনফিডেন্সিয়ালিটি ব্রিজ বলতে আপনি সেন্সিটিভ যে ইনফরমেশন আপনার ক্লায়েন্টের, সেই ইনফরমেশন গুলো আপনি বা যার ইনফরমেশন আপনার কাছে আছে তাদের আপনি কনসার্ন না নিয়ে আপনি সেটা শেয়ার করতেছেন, তো তাহলে তো সেটা আনএথিক্যাল হয়ে যাবে। যেমন ফেসবুক আমাদের কাছ থেকে সবারই কমিউনিকেশন নেয়, নিয়ে সে কি করে বিভিন্ন কোম্পানির কাছে সে কিন্তু টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে, এবং এটা কিন্তু আমেরিকাতে এটা নিয়ে মামলা হয়েছিল। তাহলে এই যে সে গোপনীয়তা ভঙ্গন করতেছে, তাহলে এটা কমিউনিকেশন আনএথিক্যাল হচ্ছে। বুলিং, যে বুলি মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করাটাতে মাধ্যমে কমিউনিকেশন আনএথিক্যাল হতে পারে। ডিসক্রাইমিনেশন, আপনি আপনার মহিলা সহকর্মীর সঙ্গে আপনি মহিলা বলে তার সঙ্গে বৈষম্য আচরণ করছেন। হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্টের কারণে কমিউনিকেশন আনএথিক্যাল হতে পারে। কোয়ারশন, কোয়ারশন মানে জোরপূর্বক আপনি তার সঙ্গে কোনো কিছু কাজ করতে বলতেছেন, তাহলে সে কারণে কমিউনিকেশন আনএথিক্যাল হতে পারে। এই ছিল ওইটা, মানে কমিউনিকেশনটা কিভাবে আনএথিক্যাল হতে পারে সেটা আমরা দেখলাম। তো এবার আপনি আসেন যে আইবিবি শর্ট কোশ্চেন 6 নম্বরে একটা প্রশ্ন আছে যে হাউ ক্যান ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন। আপনি কিভাবে ইথিক্যাল কমিউনিকেশন নিশ্চিত করতে পারেন। হোয়াই ইট ইজ সিগনিফিকেন্ট ফর এনি অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশনের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ, যেটা কিনা আমাদের 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। আচ্ছা, এখন বলতেছে যে ইথিক্যাল কমিউনিকেশনটা নিশ্চিত করতে আপনি কি কি স্টেপস নেবেন। এটা যেহেতু 96তমতে এসেছে একটু ভালো করে পড়বেন। তো আপনার অর্গানাইজেশনে একটা কমিউনিকেশন থাকার জন্য, ইথিক্স থাকার জন্য আপনি কি করবেন, কমিউনিকেশনে অনেস্টি রাখার চেষ্টা করবেন। অলওয়েজ বি ট্রুথফুল অ্যান্ড অ্যাভয়েড ডিসিপশন। প্রতারণা রাখবেন না, সত্য কথা বলার চেষ্টা করবেন। রেসপেক্ট করবেন, আরেকজনের সাথে আপনি ডিগনিটি দিয়ে কথা বলবেন। ট্রান্সপারেন্সি রাখবেন, স্বচ্ছতা রাখবেন। ইন্টিগ্রিটি, সততা রাখবেন। কনফিডেন্সিয়ালিটি, আর যার যেটা গোপনীয়তা সেই গোপনীয়তাটা বজায় রাখবেন। তারপর আপনি লিসেন অ্যাক্টিভলি, অ্যাক্টিভলি কথা শুনবেন। বি এমপ্যাথেটিক, তার প্রতি সদয় হবেন। ডু নট ইউজ নেগেটিভ টোন, খারাপ ভাবে কথা বলবেন না। ডু নট ইন্টারাপ্ট আদার্স, আরেকজনকে ইন্টারাপ্ট করবেন না। অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটিস, যেটা দায়িত্ব দিয়েছে সেটা গ্রহণ করবেন। সিগনিফিকেন্স ফর অর্গানাইজেশন।
এখন আসেন এই ইথিক্যাল কমিউনিকেশনের গুরুত্বটা কোন জায়গায়। আপনি যদি কমিউনিকেশন ইথিক্সটা রাখেন, তাহলে আপনার এর মাধ্যমে কি হবে, ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি তৈরি হবে, স্ট্রঙ্গার রিলেশনশিপ। আপনার রিলেশনশিপটা আপনার এমপ্লয়ের সঙ্গে, তারপর আপনার পার্টনার সাথে, ক্লায়েন্টের সঙ্গে রিলেশনশিপটা ভালো, আরো ভালো হবে, যে এরা সহমর্মিতার সঙ্গে আচরণ করে, রিডিউস রিস্ক, রিস্কটা কমাবে। আনএথিক্যাল কমিউনিকেশন ক্যান লিড টু লিগ্যাল ইস্যু অ্যান্ড রেপুটেশনাল ড্যামেজ। আপনি যদি কোনো কারণে কারো সঙ্গে খারাপ কিছু আচরণ করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য একটা বড় রিস্ক হয়ে যেতে পারে। তাহলে এই রিস্কটা কিন্তু কমাবে। এরপর এমপ্লয়ি এনগেজমেন্ট। Ethical communication encourages employee engagement by ensuring their voices are heard and respected. পজিটিভ ব্র্যান্ড ইমেজ। আপনার কোম্পানির যদি মানে খারাপ কিছু না থাকে, যে তারা এমপ্লয়ের সঙ্গে বাজে আচরণ করেন বা কাস্টমারদের সঙ্গে বাজে আচরণ করেন না, সেক্ষেত্রে এটার কারণে আপনাদের কি হবে, ব্র্যান্ড ইমেজটা বাড়বে। লিগাল অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স। ইথিক্যাল কমিউনিকেশন হেল্প ইনশিওর কমপ্লায়েন্স উইথ লস, রেগুলেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস। অর্থাৎ আপনি আপনার যে ল আছে, যে আর্থিক নিয়ম আছে, ইন্ডাস্ট্রির যে স্ট্যান্ডার্ড আছে, সেগুলো আপনি ফলো করেন। এর ফলে কি হবে, আপনার লিগাল এবং রেগুলেটরি কমপ্লায়েন্স হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমারদের সঙ্গে আপনি ঠিকভাবে আচরণ করলে কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়বে, আর কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়লে দিন শেষে আপনার অর্গানাইজেশন। এখন আসেন, আমাদের একটা শর্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ এক্সটার্নাল কমিউনিকেশন এন্ড ইন্টারনাল কমিউনিকেশন। আচ্ছা, বোঝা যাচ্ছে সৌরভ ভাই বা আবুল খায়ের ভাই, মজনু ভাই, কোনো কিছু প্রশ্ন আছে বা বোঝা যাচ্ছে তো? জি, বোঝা যাচ্ছে ভাইয়া, জি। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন একটু আমরা আপনারাই আমাকে বলুন, যে কেউ একজন, আমরা এখন এই যে যে 11 নম্বর প্রশ্নে চলে আসি, আর মাত্র দুইটা প্রশ্ন। খুব ছোট চ্যাপ্টার, ছোট চাপ, একটু এফোর্ট দিলেই, 3-4 ঘন্টা এফোর্ট দিলেই 20 মার্কস পাওয়া যাবে। আহ, এই যে হোয়াট ইজ এক্সটার্নাল কমিউনিকেশন এন্ড ইন্টারনাল কমিউনিকেশন, তাহলে আপনি একটু শুনেই তো বুঝতে পারছেন যে এক্সটার্নাল কমিউনিকেশনটা কি হবে। বাইরের কোনো কাস্টমার আপনার অর্গানাইজেশনের সঙ্গে বাইরের পার্টির সঙ্গে আলোচনা করলেই তো এক্সটার্নাল কমিউনিকেশন। আর ইন্টারনাল কমিউনিকেশন কি হবে, আপনি আপনার এমপ্লয়ের সঙ্গে যখন আলোচনা করবেন, সেটা ইন্টারনাল কমিউনিকেশন। তো এটাই আমরা খুব সুন্দর করে, খুব সহজ ভাষায় আপনাদের জন্য আমি মানে লিখে দিয়েছি, এখানে একবার রিডিং পড়লেই হয়ে যাবে। সেটাই দেখি আপনারা যেটা করবেন, আমি এইটার যেটা স্লাইড বানাইছি, এই স্লাইডটাও আমি দিয়ে দিব, আর আপনাদের কাছে তো নোটটা রয়েছে, তো এই স্লাইডটা সহ নোটটা পড়ে ফেলবেন। আমি কালকে এটা হয়তো স্লাইডটা ইমেজ আকারে করে দিয়ে দিব নি আপনাদের, তাহলে তখন ইজি হয়ে যাবে। আচ্ছা, এই যে ইন্টারনাল কমিউনিকেশন আমরা কি বলছি, ইন্টারনাল কমিউনিকেশন ইনভলভস দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। ইন্টারনাল কমিউনিকেশনটা হচ্ছে হলো ইনফরমেশন এক্সচেঞ্জ করা, মেসেজ করা, ফিডব্যাক এবং ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস উইদিন অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ একটা অর্গানাইজেশনের গ্রুপের মধ্যে বা ইন্ডিভিজুয়ালের মধ্যে এই ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করাটাই হচ্ছে হলো ইন্টারনাল কমিউনিকেশন। এর টার্গেট অডিয়েন্স কি, আমাদের এমপ্লয়িজ অ্যাট অল লেভেলস উইদিন দ্য অর্গানাইজেশন। অর্থাৎ এই ইন্টারনাল কমিউনিকেশন করতে আমরা কার সাথে করি, সেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি আছে তাদের সাথে। আচ্ছা, এই ইন্টারনাল কমিউনিকেশনের গোলটা কি, টু শেয়ার ইনফরমেশন, ইনফরমেশন শেয়ার করা, আপডেট দেওয়া, অ্যানাউন্সমেন্টস উইদিন দ্য কোম্পানি। অথবা আপনি ম্যানেজার হিসেবে কি বলে ঢাকাতে কোনো আপনাদের কর্পোরেট মিটিং এ গেছেন শুধুমাত্র, তাহলে সেখান থেকে আসার পরে আপনি কি আপডেট পাইলেন, অ্যানাউন্সমেন্ট পেলেন কি, আপনার বড় স্যার কি বললো, সেটা কিন্তু আপনি আপনার এমপ্লয়ীদের সঙ্গে ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে ইনফরমেশনটা শেয়ার করছেন। আপনি ইন্টারনাল কমিউনিকেশনের চ্যানেলটা কি হতে পারে, সেটা মিটিং এর মাধ্যমে হতে পারে, ইমেইলের মাধ্যমে আপনি আরেক ব্রাঞ্চকে জানালেন, কোম্পানির ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, ইন্টারনাল নিউজ লেটারের মাধ্যমে হতে পারে, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হইতে পারে, টেলিফোনের মাধ্যমে হইতে পারে। এক্সাম্পল, আমরা শেয়ারিং কোম্পানির একটা যখন করবে, সেটা ইন্টারনাল। আর এক্সটার্নাল কমিউনিকেশন আমরা কি বলতেছি, এক্সটার্নাল কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন অ্যান অর্গানাইজেশন অ্যান্ড ইটস এক্সটার্নাল অডিয়েন্স। আর ওইটা কি ছিল, জাস্ট ইনফরমেশন এক্সচেঞ্জটা করা। এটা এক্সচেঞ্জ, ইনফরমেশন এক্সচেঞ্জ, এই কিওয়ার্ডটা মাথায় রাখবেন। আর বিটুইন অ্যান, একটা অর্গানাইজেশনের সাথে, আপনি যদি ওই ওটা জটিল মনে হয়, তাহলে আপনি খালি ইটস এর জায়গায়, এক্সটার্নাল এর জায়গায় আপনি লিখবেন যে ইটস ইন্টারনাল অডিয়েন্স। তাহলে এই এক সংজ্ঞা দিয়ে
ইন্টারনাল কমিউনিকেশনের সংজ্ঞাটা হয়ে যাচ্ছে, এক্সটার্নাল কমিউনিকেশনের সংজ্ঞাটা হয়ে যাচ্ছে। টার্গেট অডিয়েন্স, এটা কি? এনিওয়ান আউটসাইড দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের বাইরে যে কেউ, কাস্টমার হইতে পারে, ইনভেস্টর হইতে পারে, মিডিয়া হতে পারে, পার্টনার হতে পারে, জেনারেল পাবলিক হইতে পারে। এই এক্সটার্নাল কমিউনিকেশনের গোলটা কি? আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়া, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানানো, পাবলিক পারসেপশন ম্যানেজ করা, আপনার এক্সটার্নাল স্টেক হোল্ডারের সাথে রিলেশনশিপ বিল্ড করা। চ্যানেলটা কি হতে পারে? আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর এই যে প্রেস রিলিজ, মিডিয়া রিলেশন, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, এগুলোর মাধ্যমে আপনি এক্সটার্নাল কমিউনিকেশন করতে পারেন, কারণ এখানে আপনার ওভারঅল অনেক বড় কাস্টমারের সঙ্গে আপনার কমিউনিকেশন করতে হবে। এক্সাম্পল কি রকম হতে পারে এক্সটার্নাল কমিউনিকেশন? প্রোডাক্ট লঞ্চ, যখন আমরা প্রোডাক্ট লঞ্চ করি তখন কি প্রেস রিলিজের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট লঞ্চ করি, মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে করি, প্রেস রিলিজ অ্যাবাউট কোম্পানি নিউজ, এরকম ভাবে আপনি এটা এক্সটার্নাল কমিউনিকেশন হতে পারে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর মাত্র 2টা প্রশ্ন রয়েছে। এখন আসেন, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ প্রফেশনালিজম, ডিসক্রাইব ইচ এলিমেন্ট ব্রিফলি। আইবিবি বোর্ড কোয়েশ্চেন 4 নম্বর, মাত্র 6টা পয়েন্ট রয়েছে। একটা প্রফেশনালিজমের এলিমেন্ট গুলো কি কি, তা মাত্র 6টা পয়েন্ট আপনি এমনিতেই মুখস্থ রাখতে পারবেন, তাহলে এরকম। প্রফেশনালিজমের এলিমেন্ট গুলো হলো ওয়ার্ক এথিক। একজন প্রফেশনাল পার্সন, সে কিন্তু তার সর্বোচ্চ দিয়ে তার কাজটা করার চেষ্টা করবে। এই যে আমাদের আবুল খায়ের ভাই এক্সিম ব্যাংকে আছে 20 বছর ধরে, উনি কিন্তু সর্বোচ্চ দিয়ে ওই কোম্পানির প্রতি লয়াল থেকেই আছেন বলে এবং এখানে এই পর্যায়ে আসছে, তাই না খায়ের ভাই? আপনি তো অন্য কোম্পানিতেও যেতে পারতেন, জি, জি। অন্য ব্যাংকেও না যেতে না, পারতেন। অবশ্যই অবশ্যই। তাহলে এখান আপনার থেকে মধ্যে, আমি বেস্ট বেস্ট ম্যানেজারও হয়েছি। আচ্ছা বাহ, খুব ভালো লাগলো তো শুনে। জি, জি। আচ্ছা, এই আপনার মধ্যে নিশ্চয়ই ওয়ার্ক ইথিক আছে, প্রফেশনালিজম রয়েছে, নাহলে আপনি বেস্ট ম্যানেজার হতে পারেন না। ইন্টিগ্রিটি, সততা নিশ্চয়ই রয়েছে আপনার মধ্যে। আপনি জি। তাদের সঙ্গে, তারপরে যে টিম স্পিরিট, আপনি নিশ্চয়ই আপনার টিমকে মোটিভেট করতে পারেন। মোটিভেট না করতে পারলে আপনি কখনোই আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন না। এখানে এই যে আমাদের বলছে যে এ প্রফেশনাল পার্সন ওয়ার্কস কালেকটিভলি ফর দ্য গ্রেটার গোল অফ দ্য কোম্পানি। একজন প্রফেশনাল পার্সন কি করবে? কালেকটিভলি কাজ করবে কোম্পানির বড় গোলের জন্য, আপলিফটস দোজ অ্যারাউন্ড দেম, এবং তার টিমকে সহ সে উপরে উঠবে। তাহলে আমরা দেখতেছি প্রফেশনালিজমের একটা পয়েন্ট হলো ওয়ার্ক এথিক, ইন্টিগ্রিটি থাকবে, টিম স্পিরিট থাকবে, তারপর হাম্বলনেস, তার মধ্যে অবশ্যই নম্রতা ভদ্রতা থাকতে হবে। ওর মধ্যে নম্রতা ভদ্রতা বিনয়তা না থাকলে সে ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলবে, তার কলিগ তাকে কিভাবে করবে। পজিটিভিটি তো অবশ্যই থাকতে হবে। এই যে আপনাদের মধ্যে সারাদিন ব্যাংকের ধাক্কা সামলে এসেও এই যে ক্লাস যে করছেন, এটাই তো একটা অনেক বড় পজিটিভিটি। এবং আমি কিছু কিছু জিনিস মনে করি খায়ের ভাই, আমি অনেক জায়গাতে কিন্তু জি, টাকা দিয়ে আমি কিছু কিছু কোর্স নেই। কিসের জন্য? ফ্রি জিনিস মানুষ কিন্তু সেটা করতে চায় না। আপনি কিন্তু টাকা দিয়ে দিছেন বলে কিন্তু আপনি ক্লাসটা আজকে পুরো আছেন। সৌরভ ভাইও কিন্তু কোর্স নিয়েছে, মজনু ভাইও কিন্তু আজকে কোর্সটা পাঠাইছে। তো এই কোনো জিনিস করলে, সিরিয়াস হতে গেলে, যদি টাকা না দিতেন, আমি কিন্তু ফ্রি বলছি। কয়জন আছেন? কিছু কিছু ক্ষেত্রে এই জন্য পেমেন্ট দিলে নিজের, আপনারা অনেক ট্রেনিং নিছেন বা অনেক কিছু করছেন, সেটা নিজের জন্যই ভালো হয়। আচ্ছা, ভালো হয়। এরপর আসেন ইথিক্স। এ প্রফেশনাল পার্সন ইজ কনসাস অফ ইথিক্যাল ডিসিশন মেকিং অ্যান্ড অ্যাভয়েডস ইথিক্যাল ল্যাপসেস। উনি, একজন প্রফেশনাল পার্সন কি, অবশ্যই তার ইথিক্স এর বিষয়ে খুব সচেতন। তো এই ছিল প্রফেশনালিজমের এলিমেন্ট। আমরা একেবারে শেষ প্রশ্ন চলে আসছি যে হাউ ক্যান ডিস্টর্টিং ইনফরমেশন ক্রিয়েট আনএথিক্যাল কমিউনিকেশন। তাহলে এই প্রশ্নটা কি বলছে? ডিস্টর্টিং ইনফরমেশন মানে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন, সেই ইনফরমেশনটার মধ্যে ভুল আছে, এই ইনফরমেশনটা কিভাবে আনএথিক্যাল কমিউনিকেশন ক্রিয়েট করে। তো কিভাবে করে? আপনার ইনফরমেশন যদি মিস রিপ্রেজেন্টেশন হয়, প্রেজেন্টিং ইনফরমেশন ইনঅ্যাকুরেটলি টু মিসলেড অর ম্যানিপুলেট, আপনি ইনফরমেশনটাকে মানে ঠিকভাবে প্রেজেন্ট করেন নাই, তাহলে তো এটা আনএথিক্যাল হয়ে যাবে। ডিসিপশন, আপনি ডেলিবারেটলি ফলসিফাইং ডাটা, আপনি ইচ্ছাকৃতভাবে ডাটা, মিথ্যা তথ্য দিচ্ছেন, স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, আপনি ইচ্ছাকৃতভাবে দেশের বলতেছেন যে গ্রোথ রেট এই অবস্থা, আহ, এইটা এই অবস্থা, তাহলে তো সেটা ডিসিপশন করছেন, ভায়োলেশন অফ ট্রাস্ট। আপনি উম, কি করতেছেন যে গোপনীয়তাটা বজায় রাখা দরকার, আপনার ট্রাস্ট ধরে রাখা দরকার, সেই ট্রাস্টটা আপনি ভঙ্গ করতেছেন।
Harm to others. Unethical communication can harm individuals, organizations, or society through false rumors, ফিনান্সিয়াল লসেস অর রেপুটেশনাল ড্যামেজ। ওই যে অনেক সময় বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে না, তাহলে এই গুজব ছড়ানোর মাধ্যমে কি হচ্ছে, অন্যের ক্ষতি হচ্ছে। তাহলে এই যে ফলস রিমার্স, ফলস কমিউনিকেশনের ফলেও তো অন্যের আপনি ক্ষতি করছেন। ইরোশন অফ ইন্টিগ্রিটি, অর্থাৎ আপনি সততার রাখতেছেন না। ডিস্টর্টিং ইনফরমেশন কি করতে পারে, আপনার সততা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলোকে আহ, নিশ্চিত করবে না। লিগাল অ্যান্ড রেগুলেটরি ভায়োলেশন, আপনি যদি আনএথিক্যাল কমিউনিকেশন করেন তাহলে সেগুলো কি হবে, আপনি লিগাল ভায়োলেট করতে পারেন। আপনার যে আইন কানুন আছে সেগুলো আপনি ভায়োলেট করছেন। সাসেস ফ্রড অর ফলস অ্যাডভার্টাইজিং লিডিং টু লিগাল লায়াবিলিটিস। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমার মনে হয় আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। তো এখন আপনাদের সবার আমরা ওভারঅল আমি আরেকটু বলি। আমাদের এই কমিউনিকেশন চ্যাপ্টারটাতে খুবই সহজ। আমরা এই কমিউনিকেশনে ইজি মার্কস পেতে গেলে প্রথমে আমরা কমিউনিকেশনের গুরুত্বগুলো কি, একটা প্রশ্ন, ওই 2 অথবা 4 একটা প্রশ্ন ভালো করে পড়ে নিব। তারপর আমরা কিছু কিছু টার্ম দেখলাম বারবার, যে কমিউনিকেশনে একটা সেন্ডার থাকে, একটা মেসেজ থাকা লাগে, একজন রিসিভার হয়, তারপর এখানে ইনকোডিং করা লাগে, ডিকোডিং করা লাগে একটা মানে সাকসেসফুল ইনফরমেশনের জন্য। তারপর রিসিপিয়েন্টের ফিডব্যাক কথা চিন্তা করা লাগে, এগুলো আমরা শিখলাম। আমরা সবার শেষে শিখলাম প্রফেশনালিজম এলিমেন্টস, তার ওয়ার্ক এথিক থাকবে, অনেস্টি থাকবে, সে পজিটিভ হবে, এই সব কিছুই তো আমরা শিখলাম। এখন আপনারা আপনাদের মতন মতামত শেয়ার করতে পারেন, একটু আমরা শুনি আপনারা কি জানলেন বা কি শুনলেন, বা আপনাদের কোনো মতামত থাকলে বলতে পারেন। আহ, ভাইয়া আমার ইয়ে হলো যে আজকে ক্লাসটা করে বিজনেস কমিউনিকেশন সম্বন্ধে যে মানে এটা পড়বো বা পড়ার আসলে ওইভাবে সময় নাই আর পড়তে ইচ্ছে করে না, কিন্তু আপনার ক্লাসটা শোনার পরে ডিসকাস হওয়ার পরে এখন আমার অনেক সাহসও বাড়ছে। আমি ইনশাল্লাহ এটা আহ, ভালোভাবে পড়ে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো শুক্রবারে ফ্রি থাকবেন আমার মনে হয়, শুক্রবারে তখন আপনি একটু দেখে ফেলবেন। আর তারপরও যদি ওখানে থাকতে আপনি সারা দিনের মধ্যে একটু সময় পান, আমি একটু স্লাইড গুলো দিয়ে দিব। ওই স্লাইডটা আপনি মোবাইলে রাখলেন, মানে স্লাইড ইমেজটা, ইমেজ থাকলো। আপনি হয়তোবা কোনো কারণে কোথাও যাচ্ছেন বা কোনো বসে আছেন, তখন ওই ইমেজটা একটু দেখলেন। আর একটু খাতা কলমে, আমরা পড়লে আমাদের ওই স্টুডেন্ট লাইফেই যেতে হবে, একটু খাতা কলমও থাকলো, আমরা খাতা কলমে পয়েন্ট গুলো তুললাম, আমরা কি নোটস গুলো তুললাম, তাহলে আমাদের অনেক ইজি হয়ে যাবে। সৌরভ ভাই আপনি বলেন, আপনার তো একটা ভীতি, মানে আপনি পার্সোনালি যখন কথা বলছেন আমি বুঝতে পারছি আপনার মধ্যে একটা ভীতি কাজ করছে। তো আল্লাহ আপনাকে এবার এটা, এই ভীতি থেকে রক্ষা করুক। তারপরে শুনি আপনার কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার এই ক্লাস নেওয়ার পর শেষ বাড়ছে। আর আমার মনে হয়েছে যে একটু পড়তে হবে, আসলে ওইভাবে পড়া হয় না। আপনি যেটা করছেন একটু পড়লে এখন মনে হচ্ছে যে আপনি যে ডিরেকশন যেভাবে আছে, হুম। আশা করি ইনশাল্লাহ পাঠ করা যাবে। কারণ আপনারা তো নিজেরাও বুঝতে পারছেন যে চ্যাপ্টার 1 কিন্তু খুব বেশি বড় না। হ্যাঁ, তাহলে চ্যাপ্টার 1 একটু পড়লেই কিন্তু আমরা একটু সময় দিলে এখান থেকে 20 মার্কস ইজিলি পাবো। এভাবে চ্যাপ্টার 2 জি। পড়বো। তারপর আমরা কিছু লেটার অ্যাপ্লিকেশন দিয়ে, ওখানেও আমার এখানে ফরম্যাট আছে, ওই নোট তো আপনারা নিয়েছেন, ওই নোটে প্লাস আমি এখানে বলে দিব যে এইভাবে এইভাবে ইয়া করতে হবে। তখন আপনারা, আমি দরকার হলে চেষ্টা করব যে যারা খুব দুর্বল তাদের জন্য কিভাবে আরো ওটা মানে চিন্তা ভাবনা করে তখন ইজি করা যায় কিনা, সেটা আমি তখন চেষ্টা করব, দেখি। জি। আমাদের সাথে মজনু ভাই রয়েছেন। মজনু ভাই আপনি আপনার একটু মতামত শেয়ার করতে পারেন। আপনার বইগুলো কালকে পাঠিয়ে দিব। আমি এক্সট্রিমলি সরি, মানে কাজগুলো করতে আমি যে আমার টিম মেম্বারকে দিয়েছি ও আসলে আমাকে ঠিক টাইমে দিতে পারছে না, এই জন্য একটু দেরি হচ্ছে। তা আপনি আপনার এটা বলেন। আসলে কি এই আপনার আলোচনা দেখে মনে হয় যে কোনো কঠিনই না, কিন্তু ওই পড়তে গেলে কঠিন মনে হয়, বুঝছেন? আলোচনা শুনলাম, ইজি মনে হলো, কিন্তু পড়তে গেলে আর মনে থাকে না। আচ্ছা, আপনি একদিন একটু 1-2 ঘন্টা সময় দেন, সময় দিয়ে খাতা কলমে লেখেন, জি। তখন ইজি হবে। জি। আর এবারে আমি একটু, আমার মনে হয় ওই টেক্সট বইয়ে কিন্তু একটু অনেক জটিল আকারে লেখে, আমি ওভারঅল এই মানে এই চ্যাপ্টারটা ইজি আছে, ইজি লিখছি। তো এই কিছু কমন ওয়ার্ড আপনি ইয়ে আছে। আর শুক্রবার শনিবারে একটু সময় দেন, একটু বসেন টেবিলে, তাহলে দেখবেন ইজি হয়ে যাবে। জি, একদমই ঠিক না আছে। সময় দিলে তো আমাদের হবে না, কোনো কিছুই আমরা পাই না। না না, সিরিয়াসলি এখনই সময় দেবো, বই আসা মাত্রই মনে করেন যে শুক্রবার শনিবার 2 দিনে 2 চ্যাপ্টার শেষ করে দেবো। হ্যাঁ। আর কালকে তো আমি আপনাকে দরকার হলে স্লাইড ইমেজটাও পাঠিয়ে দিব। আপনাদের যারা যারা আছেন স্লাইড জি। ইমেজ দিয়ে দিব, স্লাইড ইমেজটাও দেখে ইয়া করেন। আর কিছু তো আছেই। আমাদের সাথে লুৎফর রহমান ভাই জয়েন হয়েছেন। লুৎফর রহমান ভাই কি বোঝা গেছে? আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারতেছি ইনশাল্লাহ। আচ্ছা।
ও, আর ক্লাস সিলেট থেকে। দেখলাম, খুব ভালো হ্যাঁ, লাগলো। হুম। আচ্ছা, আপনি মনে হয় আর দিনাজপুর থেকে না যত লুৎফর ভাই? তাড়াতাড়ি সম্ভব আপনি যদি আমাকে ইয়াগুলো একটু পাঠাই দেন, মানে খুব ভালো হয় আর কি। কোনটা লুৎফর ভাই? মানে আহ ইয়াগুলা আপনার হ্যান্ড নোট গুলা লাগবে যে আমার, সেটা তো এইভাবে পড়তে পারতেছি না। ও হ্যাঁ, আপনি মনে হয় দিনা কি কোন কোন শাখাতে আছেন জানো আপনি? আমি আছি মাদারগঞ্জ। ও আচ্ছা, আপনার তো আপনি সবগুলোই দিতে দিতে চাচ্ছেন এবার পরীক্ষা নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওই অ্যাপ্লিকেশন যেহেতু করে ফেলছি, মানে দেই আর কি, কি আর করার। না না, আর এটা একটু আপনি তো আছেন। হুম। এটা তো খায়ের ভাই, আপনি আপনি জি নিজেই জি। বলেন যে আসলে বাধ্যতামূলক থাকুক না থাকুক, আপনার মতে কি এটা থাকলে তাদের যারা না মানে না, লুৎফর পরীক্ষাটা রহমান মানে খুব ইয়াং, পরীক্ষাটা আপনি তো একটা সিনিয়র, পরী- আপনি তাকে কি পরামর্শ দিবেন? জি জি। লুৎফর রহমানের যেন একদম তরুণ, মনে হয় আমার জানার মতে যমুনা ব্যাংকে ঢুকছেন না আপনি? জি, জি ভাই। আচ্ছা, খায়ের ভাই অনেক জি। বড় পদে আছেন, উনি 20 বছরের ক্যারিয়ার, আপনি বলেন আপনার একটা পরামর্শ দেন ওনাকে ইয়াং হিসেবে কি করবে? তাদের কি আমি বাধ্যতামূলক না আমি থাকলে পরীক্ষা আমি দিবে নাকি না দিবে না? আমি অবশ্যই বলবো যে ওনারা সবাই, আমরা সবাই পরীক্ষা দিই, আমি সহ। আচ্ছা, এবং আমি গতবার অ্যাটেন্ড করে আমি 3টা পরীক্ষা পাস করেছি, এবং আমার মনে হচ্ছে যে আমি হয়তো যদি আপনার সাথে আগে পরিচয় হইতো, বা ওইভাবে যদি আমি এই এই ইয়ের সুযোগগুলো পেতাম, আপনার যে নোটগুলো এখন যেটা পড়লে একটু সহজ মনে হচ্ছে, পেলে আমার মনে হচ্ছে যে আমি এক চান্সে পাস করে ফেলতাম। এখন অন্যদেরকে বলবো যে ওনারা ইয়েটা দেখ, পরীক্ষাটা দেখ, এবং পরীক্ষাটা একটু পড়লে এবং লিখে আসলে আমার মনে হচ্ছে যে টু দি পয়েন্ট একটু লিখলে আমার মনে হয় পাস করাটা সহজ। আর ব্যাংকারদের এটা করা উচিত এটা উচিত আপনি মনে নলেজের করেন জন্য। যে তাদের ক্যারিয়ারে কি একটু হলেও কাজে দিবে বা অবশ্যই অবশ্যই কাজে দিবে, অবশ্যই কাজে দিবে। নিজের নলেজ যত, নলেজ নিজের ভিতর যত লেখাপড়া করলে নলেজটা নিজের কাছে আর সমৃদ্ধ হবে, এবং নিজের কনফিডেন্স লেভেলটা বাড়বে। এবং উপর দিকে যারা আজকে আমাদের অন্যান্য ব্যাংকের বাইরে আছেন, আমাদের সাবেক এক এমডি, আমি ওনার পিএ ছিলাম, লকিতুল্লাহ, উনি যমুনা ব্যাংকেরও এমডি ছিলেন। তো এই স্যারে স্যারে বলতেন যে আমরা ব্যাংকার, আমরা ওই ইয়ে যে ডেভিড বেকহামদের মতো ওনারা আজকে ক্লাব আছে, ওই ক্লাবে আছে। এই আমরা ব্যাংকার, আমাদের সম্পর্ক ঠিক থাকবে, আমরা যে যেমন কাজ করি না কেন সম্পর্ক ঠিক থাকবে, এবং নলেজ না থাকলে কেউ উপরে উঠতে পারবে না। জি স্যার, জি। সেটাই তো, আমরা সবাই মিলে চেষ্টা করি ইনশাল্লাহ নিজেদের নলেজ ইয়ে হবে, এবং একটা পর্যায়ে আপনার কিছু উপরে উঠতে পারবে, কিন্তু একটা পর্যায়ে এক্সিকিউটিভ লেভেল হতে গেলে ওইখানে কিন্তু হওয়াটা এত সহজ না। যেমন বিএ বিএমএ অনেকের পরীক্ষা নেয়, হ্যাঁ, বা এক এক ব্যাংকের এক এক সিস্টেম, উপরে উঠতে গেলে তাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। এবং এই ভালোভাবে ভালো না হলে মানে আপনার এক্সিকিউটিভ লেভেলে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা জি স্যার, জি। ধন্যবাদ। আচ্ছা, সিলেট থেকে জয়েন করছেন, একটু পরিচয় দিয়ে যদি আমাদের বলতেন, সবাই কথা বললো যেহেতু আপনার একটু শুনতে চাই, আপনি কোন ব্যাংকে আছেন বা কি নাম? জি, আদাব ভাই। আদাম। জি, আমার নাম হলো সোহেল চন্দ্র দাস। আচ্ছা, আমি হ্যাঁ। বাংলাদেশ ব্যাংক বালাগঞ্জ শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি আর কি। আচ্ছা তো অ্যাকচুয়ালি মানে আমি আপনার এই লাইভ ক্লাস শুরু হওয়ার আহ, আধা ঘন্টা আগে আসছি আর কি। আমি সিলেটে থাকি, বালাগঞ্জ শাখা সিলেট থেকে 45 কিলোমিটার দূরে আর কি। তো ডেইলি আমার 1.5 ঘন্টা 3 ঘন্টা যাওয়া আসা করা লাগে। তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, এই ক্লাসগুলা যদি শুক্র শনিবারে নিতেন তাহলে আমাদের জন্য অনেক মানে আমরা উপকৃত হতাম আর কি। খুব এমনিতেই যেমন আজকে ক্লাসটা নিচ্ছেন, আমি কিন্তু আপনার এই ক্লাসের মধ্যে আমি বাইরে একটা দরকারে বাইরেও গেছিলাম আর কি। হ্যাঁ, আর আপনার ক্লাসগুলোর মধ্যে একটা বিশেষত্ব আছে যে পয়েন্ট আকারে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন, যে বই দেখলে অনেক কিছু বুঝি না। আর আমার ব্যাকগ্রাউন্ড হলো সায়েন্স আর কি। তো আচ্ছা সেই ক্ষেত্রে মানে এই যে ব্যাংকিং ডিপ্লোমার বিষয়গুলো তো মেইনলি কমার্স রিলেটেড। আচ্ছা, তো হ্যাঁ। আপনার এই উপস্থাপনা আজকে আমার খুব ভালো লাগছে। আর ডিপ্লোমা মানে পরীক্ষাটা এখন মনে হচ্ছে যে পাশ করতে পারবো আর কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে ওই মানে সাবজেক্ট আপনাদের অনেক, তো এই যে কারণে আমি ওই যে শুধু শুক্রবার শনিবার যদি দেই, মানে কভার করা একটু পারা যাবে না, পারা যাবে না। পারা যাবে না আসলে, এই জন্য কিছুই করার নাই। হুম, তবে আপনি যে, হুম। আমি একটা জিনিস খুব ভালো লাগলো যে এত দূর থেকে এসেও তারপর এই যে অদম্য ইচ্ছা নিয়ে যে বসছেন,
কোনো কারণে মিস হয়ে গেলে এটা আমাদের ওই যে ফেসবুক সিক্রেট গ্রুপে খায়ের ভাই সৌরভ ভাই এরা কোর্স নিয়েছে, এটা আমি সিক্রেট গ্রুপে দিয়ে দিব। তখন কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে যেন ওখান থেকে তারা দেখতে পারে। কোনো একটা ব্যস্ততার কারণে যদি না থাকে, আমার প্রতিটা ভিডিও আমি এটা রেকর্ড করে রেখে দিয়ে দিব। ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওগুলো আমার ইউটিউবে যাবে, কিন্তু পরবর্তীতে যেগুলো অ্যাপ্লিকেশন বা এগুলো, ওগুলো প্রিমিয়াম ভিডিও শুধু যারা কোর্স নিচ্ছে তাদের জন্যই থাকবে। তো ওগুলোর কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে আপনারা ওগুলো পাবেন। আর আপনার জন্য যেটা আমার কাছে মনে হচ্ছে যে বইয়ের পাশাপাশি আপনি যেহেতু এই যে বাসে আপ ডাউন করেন, আপনার কাছে যদি স্লাইড ইমেজ গুলো কিছু থাকে, তাহলে তখন আপনি বাসে বসে থেকে ওইটা সময়টা মোবাইলে একটু দেখলেন। তো আমি ফার্স্ট চ্যাপ্টারের স্লাইড ইমেজ দিয়ে দিব। আপনি, আমি জানি না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কিনা, যদি থাকেন তাহলে ওখান জি, থেকে আমি আছি আপনি আছেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি। আচ্ছা, ওখান দিয়ে আমি দিয়ে দিব এটা কালকে হয়তো, বা ওখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নিয়ে। তো সকলের জন্য মঙ্গল কামনা রইলো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া, হ্যাঁ, বলেন। পরবর্তী ক্লাসটা, বিজনেস কমিউনিকেশন ক্লাসটা কখন হবে? আর ওটা 9টার মধ্যেই নিব। আমি সেকেন্ড চ্যাপ্টারটা রেডি করতে পারলে, আমার প্ল্যান হচ্ছে বুধবার, এখন বুধবারের মধ্যে যদি আমি এটা গোছাতে পারি, স্লাইড ইমেজ গুলো নাই তো সময় লাগছে অনেক, তাহলে আমি বুধবারই এটা নিব। আর যদি আপনারা যে বলেন যে না বুধবারে ভালো হবে না, শুক্রবারে নিব, তাহলে শুক্রবারে। না না, বুধবার, শুক্রবারে যেহেতু একটা নিচ্ছেন, শুক্রবারে যেহেতু ইয়ে নিবেন, ম্যাপস এমএফএস নিব। নিবেন। হ্যাঁ, জি জি। দুইটা জিনিস একদিনে বুধবারে কাজ হয়ে যাবে। পারলে, আচ্ছা, আমি জি তাহলে বুধবারে পারলে, আমি সর্বোচ্চ বুধবারে। যদি কমপ্লিট করে ফেলতে পারি, খায়ের ভাই সর্বোচ্চ চেষ্টা করবো, তাহলে আমাদের জি বুধবারে দেখা হচ্ছে। আর না জি হইলে জি, ইনশাল্লাহ। আমি ওটা তো গ্রুপে কথা হচ্ছে আপনাদের সাথে। জি জি। ঠিক আছে, স্যার বৃহস্পতিবারে ক্লাস না রাখলে ভালো হবে, কারণ অনেক সময় ওই সময় আমরা যারা দূরে থাকি, বাসা থেকে, তারা জার্নিতে থাকি। ও আচ্ছা, বাসায় আমরা জার্নিতে জার্নিতে থাকি, থাকি না? জি জি। আচ্ছা ঠিক আছে, এটা এটা একটা বৃহস্পতিবারে, ভালো পরামর্শ যে শুক্র শনি জি রাখলাম, জি। লিস্ট বৃহস্পতিবারে আমার মাথায় মানে না রাখা যায়, যেন আমি বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন একটা চিন্তা রাখলে রাখা যেতে পারে। ওকে। বৃহস্পতিবারে রাত 11:30, 11:30 12টা যেতে হয় আমাদের। আচ্ছা, তাহলে আমি বৃহস্পতিবার অফ রাখবো, বৃহস্পতিবার অফ রাখবো, সমস্যা নেই। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, কোনো নোট পাওয়ার পরে আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয়, হ্যাঁ, পার্সোনালি আমাকে আপনারা টেক্সট দিবেন যে স্যার এই জায়গাটাই বুঝি নাই, বা আহ, স্যার বলার দরকার নেই, সরি আমি এইভাবে এইভাবে বলে ফেলছি, কারণ স্যার শুনতে ভালো লাগে না। এই আপনারা আছেন, ভাই বলবেন, খুব মানে খুশি হবো আর কি, ছোট মানুষ আমি। আহ, তো এমনিতে যে কোনো সময় যদি কোনো কিছু মনে হয় যে এটা বুঝতে পারছি না বা ইয়া হচ্ছে না, আমি যদি তখন ফ্রি থাকি, বা আমি যদি জিনিসটা জানা থাকে, কারণ একজন মানুষ তো সব জানবে এমন না, আমি তখন জানানোর চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জি, জীবন মঙ্গল কামনা আসসালামু রইলো। আর আলাইকুম। একটু মানে সহজ লাগে, কিন্তু একটু পড়তে বসতে হবে, একেবারে না বসলে ওই যে মজনু ভাই যেটা বললো যে অনেক সময় আমাদের অনেক ইজি লাগে, কিন্তু যদি আমরা একবারেই ফের না বসি, ওই একবারে একেবারে খাতা কলম নিয়ে যদি না লিখি, তাহলে কিন্তু পাশ আবার হবে না। এটা মাথায় রাখতে হবে। বাট আপনি একটু কৌশল অবলম্বন করে একটু সময় দিলেই হবে। তো ঠিক আছে, থ্যাংক সবাই ইউ। ভালো থাকবেন, থ্যাংক ইউ। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।